ওকে যখন কুমিরে ধরছে, আরো অনেকে ছিল, ও কিন্তু আমার দিকেই তাকায় বলছে। আর ওর যে চাউনিটা আমার দিকে, এই দৃশ্য আসলে কোনোদিন ভোলা সম্ভব কিনা এটা আমি জানি না। এই সেই ড্যাংমারি খাল। 1 বছর আগে এখান থেকে জয়কে কুমিরে নিলেও সে বেঁচে ফিরে আসতে পেরেছিল, কিন্তু গরম জলের এই খাল থেকে নিয়তির কাছে হেরে গেল সুব্রতদা। আজ তার এই কাহিনী তুলে ধরবো আপনাদের মাঝে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আশিস মন্ডল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। একটা দুঃখের কাহিনী। আমি সেই গ্রামে সুব্রতকে যে জায়গাতে কুমিরি ধরে নিয়ে গেছিল, সেই জঙ্গলে আমরা এখন যাব। জঙ্গলে যে আপনাদেরকে দেখাবো কোন জায়গাতে সুব্রতকে কুমিরি আক্রমণ করে নিয়ে গেছিল। সুব্রত দাকে নিয়ে গেছিল, এই পথ দিয়ে সুব্রত দা চলাফেরা করতো এবং প্রতিদিনই রুট ছিল এই পথ দিয়েই সুব্রত দা আরও তার সাথীরা জঙ্গলে কাঁকড়া ধরতে যেত। সেই জায়গা দিয়ে আমরা এখন জঙ্গলের দিক যাব। দেখুন বন্ধুরা, এরপরে টান ছিল বেশি, তারপরে তো সে গর্ভবতী হয়েছে তার মা, সুব্রতর স্ত্রী। আর এই যখন এই সুব্রত দাহন করতে লাশ নিয়ে যায়, সে সময় এই বাচ্চাটারে থামাতে পারেনি। সে সময় কান্দা, ভীষণ কান্দিল। অথচ যে বোঝে না, তারপরেও বুঝতে পারিছে যে ওর বাপ সুব্রতার স্ত্রী। আমি তাদের এই বাসায় এখন বৌদির সাথে কিছু কথা বলবো। বৌদি ভালো আছেন? এখন কি অবস্থা আছে? 2 মাস আগে সুন্দরবনের খাল থেকে কুমিরে আক্রান্ত হয়ে যন্ত্রণার ভিতর দিয়ে চলে গেছে সুব্রত। আজ আমরা প্রবেশ করছি তার ছোট্ট ঘরের ভিতর। চুপচাপ, কোনো কথা নাই, শুধু দেখার অনুমতি নিয়ে। বাড়িতে ঢুকতেই চোখে মিলল সুব্রতদার অসহায় মা, বাবা। বাবা অন্ধ, চোখের আলো নেই, শুধু অনুভবের এক গভীর শূন্যতা। পাশে তার মা, বিধ্বস্ত, ক্লান্ত, কিন্তু তবু সন্তান হারানোর আঘাত বুকে বয়ে চলেছে নীরবে। এই ঘরে এখন আর সুব্রতর পদচিহ্ন নেই, নেই তার হাসি, নেই তার কণ্ঠের প্রতিধ্বনি। শুধু রয়ে গেছে দুঃখের শুনশান নিস্তব্ধতা। সময় যেন থেমে আছে দুজনের অসহায় মানুষের ভাঙা জীবনের সামনে। আমরা আজ শুধু তাদের দেখব, নদীর তীরে জীবনের লড়াই, কুমিরের থাবায় ছিন্ন হয়ে যাওয়া এক সন্তানের স্মৃতি, এবং সেই স্মৃতি বুকে নিয়ে টিকে থাকার অনিশ্চিত সংগ্রাম। এটাই আজকের যাত্রা, সুব্রতকে হারিয়ে শূন্য নীরব, তবুও বাঁচতে বাধ্য তার মা বাবার জীবন। আমরা এখন এগিয়ে যাচ্ছি মোশারফ গাজীর বাড়ির ভেতরে। ঠিক 1 বছর আগে সুন্দরবনের খালে জাল তুলতে গিয়ে কুমিরের আক্রমণে আর জীবিত ফিরে আসতে পারেনি তিনি। পরিবার, প্রতিবেশী সবাই আজও সেই দিনের আতঙ্ক আর বেদনা বয়ে বেড়াচ্ছে। মাটির উঠোনে শুয়ে ধীরে আমরা প্রবেশ করছি ঘরের দিকে। ঠিক এই উঠোনের এক কোণে সুব্রতর ছোট্ট ঘর, সুন্দরবনের 2টি ভিন্ন সময়ের 2 করুণ কাহিনীর নিঃশব্দ সাক্ষী। বন্ধুরা দেখুন, সুব্রত দা যে ঘরটায় থাকতো, আমরা সেই ঘরের সামনে, ঘরটা এখন তালা দিয়ে আছে। পাশে মোশারফ গাজী, ইনাকেও কুমিরি আক্রমণ করেছিল। এখন কথা বলবো মোশারফ গাজীর স্ত্রীর সঙ্গে। সকালে না খাই জঙ্গলে গেছিল। গেলি আমারে বলছিল যে ছেলেটার একটু দেখে আমার পার করে দিয়ে আসুক, এই ল্যাংমারির নদী। তা ওরে ডাকিছি সোয়ালটারে, তা উঠি নেই, ছোট মানুষ ঘুমাইছিল। তারপরে আমি গেছি, তা করছে কি যে তুমি আইছো কেন, আব্বারে দেখে দিতে পারলে না? তা আমি করছি কি অত গরম রয়েছে, আমি করছি যে আমি একটা নেট টান দিতে পারি না। করছে না, নেট টানা লাগবে না, গাঙ্গে কুমোর। তাই কই আমি পার করে দিয়ে কয় নেটটা নিয়ে না জানো বাড়ি যাও, যখন কুমোর বাসছিল। তাই কই পার দিয়ে এসে আমি বাজারে গেছি, যাই ওনকে বাজার দিয়ে তোমার ওই চাল বাজারঘাট করে নিয়ে আসি, আর ওর ওষুধও নিয়ে আসি। আনিয়ে আমি রান্না করেছি, রান্ধে টান্ধে থুয়ে আমি এই পান খেয়ে গান খুলি যাবো কেবল। কারণ আমাকে ওই সাথে আরেকজন গেছিল, বাবু জাকারিয়ার বউ। ওই জাকারিয়া গেছিল, ওর বউ করছে কি যে সোহেল ফোন দিছে যে মনে কয় যে মনে হয় কোনো সমস্যা হয়েছে, অমর ভাইয়ের ধারে নিয়ে যেতে করছে ফোনটা। সেই সময় আমি 3 লেন দিয়ে ওই জায়গায় পড়ে গেছি যে ওরা উসমান রে তোর বাপের মনে হয় কিছু হয়েছে। এখন এর পরে কয় কি হবে, সে তো আলাদা গেছে, তাই ফোন দিচ্ছে। এখন ওই জায়গায় যাই ওরা ওই
4 জন ছিল। হুম 4 জন ছিল, ওর কাছ থেকে বলে চিড়ে চেয়ে খাইছে। হুম সকালে ভাত খেয়ে যায়নি তো, করছে কি আমার কটা চিড়ে দাও, আমি খাবো, হুম আমার খিদে লাগিছে। তা ওরা 4 জন এক জায়গায় বসে চিড়ে খাই ওই সাতটার দিকে ওই করমজল নদী হুম দিলি ওই মধ্যে এসে যে সময় ওরা কোমরে ধরিছে, সেই সময় করছে কি তোমরা আমারে বাঁচাও, আমারে কোমরে ধরেছে। হুম ওই সেই সময় ওই ওরে ওই পানির তলে নিয়ে গেছে। সেই সময় তো সব জানাজানি হয়ে গেছে। তারপরে বিকেল মনে হয় ধরিল, মনে হয় 2, 2:30, 3টের দিকে এরকম ধরিছে। হুম মানে 4টে 5টার দিকে ওর ওনার লাশ পাইছে। মানে বহুত মানুষ গেছিল ওই জায়গাতে, হুম যাইয়া সেই লাশ উদ্ধার করে তারপর বাড়ি নিয়ে আসে। সাথে আছে আমাদের জুয়েল ভাই, সুব্রতর খুব একান্ত বন্ধু। তাকে নিয়ে সুব্রত দাকে যে জায়গায় কুমির আক্রমণ করেছিল সেই জায়গায় যাবো আমি। এই নৌকাটা ভিডিও করি। হ্যালো বন্ধুরা, এই নদীটা অনেক ভয়ঙ্কর। একটা ভয়ঙ্কর নদী যেখানে কুমিরের খুব চাপ, সেই নদী দিয়ে আমরা এখন জঙ্গলের ওই পাশে যাব। খুব বিপজ্জনক একটা নদী। এখানে সুব্রত দাকে হেল্প করছিলেন, হাত ধরে টেনে রাখছিলেন এই সেই ভাই। জুয়েল ভাই বলছিল যে এই নদীটা অনেক ভয়ঙ্কর এবং এই নদীতে কুমিরের অনেক চাপ, যে আমাদের নামতেও খুব ভয় করে। তা বন্ধুরা সাথে থাকবেন। একটা ভয়ঙ্কর নদীতে আমরা এখন সেই সুব্রত দাকে যে জায়গাতে কুমিরে ধরেছিল সেই স্পটে যাচ্ছি। ভয় ভীতির ভিতর দিয়ে সবাই যাই ভাই। এই যে নদীটা আমরা এখন চলতেছে, এটা ঢাংমারি নদী, যেটা এক নামে এখন পরিচিত হয়েছে কুমিরের খাল নামে। না আসলে শহরের লোক অনেকটাই জানে না, অনেকের ভিডিও দেখে দেখে হয়তো মানুষ এগুলো জুয়েল ভাই। ভাই দেখতেছে। আচ্ছা ভাই, এই নদীতেই কি কুমির সবসময় দেখা যায়? সবাই যে বলে ঢাংমারি নদী, মানে এইটাই কি সেই ঢাংমারি নদী? কি এইটা ঢাংমারি নদী? এই যে আমরা যে সামনে যাচ্ছি এখানেই কুমির থাকে, অধিকাংশ সময় এখানে থাকে। আর আমরা সোজা সুন্দরবনের ওই পারে যেখানে যাব, ওই জায়গা থেকে গত বছর ঠিক এইরকম টাইমে, এর থেকে কিছু আগে, জয় নামে একটা ছেলেকে একেবারে এখান থেকে ধরছিল, একেবারে উপর দিয়ে ওর টান দিয়ে ধরে নিয়ে আসছে। ওইখান থেকে, হ্যাঁ, ওই যে খাল আছে, ওই যে খাল থেকে, হ্যাঁ। আমরা সেই ঘটনাস্থলেও যাবো এখন। বন্ধুরা আমরা ডাংমারি খালে আছি, যে নদীটা খুব ভয়ঙ্কর, সেই নদীটা দেখুন। আমরা এখন কথা বলবো জুয়েল ভাইয়ের সাথে। জুয়েল ভাই, আপনাদের বাড়ি তো একবার এই জঙ্গলের কোনায়, জঙ্গলের কর্নারে। তো শুনেছি এই নদীটাই অনেক ভয়ঙ্কর। হ্যাঁ, তা আপনাদের, আমরা তো খালি শুনি যে এখানে এই জায়গাতে কুমির বাসে, ওই জায়গাতে কুমির বাসে। তা আপনারা আসলে যখন কাঁকড়া মারতে যান তখন কি এই নদীটাই ব্যবহার করেন বেশিরভাগ? আমাদের যদি সুন্দরবনের ভিতরে কাঁকড়া, মধু কোনো কিছুই আহরণ করতে হয়, তো এই নদীতে আমরা যেভাবে নৌকা যাচ্ছি, নৌকা দিয়ে আমাদের পার হওয়া পড়ে। এই নদীতে তেমন একটা নামা পড়ে না। তো এই আমরা এখন যেখানে আসছি, আপনি দেখেন এই যে সোজা এই যে একটা ফাঁকা জায়গা দেখছেন, হ্যাঁ। তো এই ফাঁকা জায়গাটা দিয়ে তখন পানি অনেক ভরা ছিল। এই নদীর যে হিংস্র কুমিরটা, যেটা আর কি আমাদের সুব্রতকে আক্রমণ করলো, মোশারফ গাজীকে আক্রমণ করলো, এটা করমজল নদী এবং এই আমাদের ঢাংমারি নদী দিয়েই বিচরণ করে। আচ্ছা, জয় নামে যে ছেলেটাকে আক্রমণ করেছিল, সেটা জয় নামে ছেলেটাকে আক্রমণ করছিল এখান থেকে। এই যে একটা ফাঁকা জায়গা দেখেন, আমি যে নৌকাটা এখন ওখানে ভিড়াবো, ও সুন্দরবনে জাস্ট কাঁকড়া মেরে যখন এই কিনারে আসছে, এই আমরা যেমন নৌকা বেয়ে আসতেছি, এইরকম ওর বাবা নৌকা নিয়ে পা ধুইতে গেছে, পা এখানে হয়তো পানি খাইতে গেছে কিংবা কোনো কিছু করতে গেছে, হাতে মুখে পানি দিছে, তো দিয়ে জাস্ট উঠে যাচ্ছে, ওই মুহূর্তে মনে করেন কুমির যে ওর 2 পা একসাথে অ্যাটাক করছে। এই জায়গাটাই, এই জায়গাটাই, এখান থেকে এখান থেকে এই যে এই ফাঁকাটা, হ্যাঁ। হ্যাঁ। তো এখান থেকে যেহেতু পানি ভরা ছিল,
তো হয়তো এখানে কোনো গাছ ও তাড়াতাড়ি ধরতে পারছে। এই যে জায়গাটা আমরা আসছি দেখেন, এখান থেকে জয়কে ধরছিল। আসলে কোনো ব্যক্তি যে ফেরত আসবে এটা আমরা কোনোদিনও আশা করি না। তো মৃত্যু যার আছে তার তো মৃত্যু হবেই। একটা কথা আছে ধর্মীয় বিধানে, যে যার যেখানে মৃত্যু আছে সে পায়, হেঁটে হইলেও যাবে। রাইট রাইট। তো আমাদের ওখানে আমরা যেভাবে ছিলাম, আমাদের 4 জনই আগে পানিতে নামা ছিল। সর্বশেষ পানিতে নামছে সুব্রত, এবং আমরা ছিলাম নদীর ভিতর সাইডে, এবং কিনার সাইডে, একেবারে কিনার সাইডে ছিল হচ্ছে সুব্রত। আচ্ছা, তো আমাদের 4 জনের পায়ের নিচ দিয়ে এসে কিন্তু সুব্রতকে আক্রমণ করে। তাই আমরা কঠিন দৃশ্য। আমাদের পায়ের নিচ দিয়ে এসে সুব্রতকে আক্রমণ করে। তো আমরা যখন ওকে ধরে রাখছি, মানে ধরার সাথে সাথেই মনে করেন একটা নাড়াচাড়া তো দেয়, একটা কুমির অত বড় জন্তু এসে যখন আক্রমণ করবে। ওকে ধরার পর আমরা ধরে রাখছি, আমি, স্বপন, সোহেল, জয় 4 জনই ওকে ধরে রাখছি। তো মনে করেন একটা কুমিরে যদি কাউকে ধরে পানির ভিতরে, ও 4 জন কেন 40 জনের ধরেও রাখা সম্ভব না। তো 1 থেকে 1.5 মিনিটের মতো আমরা প্রায় ওকে রাখছিলাম হাতের উপরে, তারপর তো নিয়েই গেল। প্রায় 20 মিনিট পর ওকে মুখে নিয়ে ভেসে উঠলো। নদীর যে পাড় দিয়ে ধরছে তার সোজা অপোজিট পার, একটু মাছ বরাবর আর কি, একেবারে কিনারে না, মাছ বরাবর ওকে নিয়ে ভেসে ওঠার পর তখন তো আমাদের কিছু করার নাই। লোকজনকে খবর দেওয়া হইলো, ফোনে খবর দিলে বন বিভাগ আসলো, লোকজন গেল। তারপর ঘটনাক্রমে প্রায় 1-1.5 ঘন্টা ও মুখে নিয়ে ভাসছে। হঠাৎ কোনো এক সময় আর কি ওর লাশটা ছেড়ে দিয়ে ও কিন্তু ডুব দিয়ে সরে যায়। ওই যে একটা জিনিস আছে আমাদের এখানে, যেহেতু একসাথে গেছি, লাশ নিয়ে আসলেও বাড়ি আসতে হবে। কারণ ভাই যেমন একসাথে চলে, আমাদের এখানে উপার্জন করতে গেলে আমাদের ঠিক ওই রকমই একটা পর্যায়ে। জুয়েল ভাই, আপনাদের তো প্রতিদিনই জঙ্গলে? হ্যাঁ, প্রতিদিন জঙ্গলে আসতে হয়, যেহেতু উপার্জনের জায়গাটা হচ্ছে এই সুন্দরবন। তো এখানে কেউ মধু আহরণ করতে আসে, কেউ কাঁকড়া আহরণ করতে আসে, এটার উপরই। জুয়েল ভাই, আমরা তো জঙ্গলের মধ্যে চলে এসেছি, খালের একটা অনেক গহনে। তা সুব্রত দ্বারে যে সময় নিয়ে গেছিল, আপনি তো সাথে ছিলেন। সাথে ছিলাম। তো তখনকার দৃশ্যটা কেমন ছিল? আসলে এখানে আমরা যারা সুন্দরবনের ভিতরে যাই, হয়তো কেউ মারপেটের ভাই না, কিন্তু আপন ভাই থেকে বেশি। আর সুব্রত এমন একটা ছেলে ছিল যে আমার সবসময় সঙ্গী। শুনেছি। সবসময় ও সুন্দরবনে আমাকে নিয়ে যাইতো। আমি আসলে সুন্দরবনে এই অঞ্চলের মানুষ যেভাবে ইনকাম করে, আমি এইভাবে ইনকাম করার জন্য অভ্যস্ত না। যেমন ওরা মধু কাটতে পারে, আমি কিন্তু মধু কাটতে পারি না। তো ওরা কাঁকড়া বাইর করতে পারে, আমি কিন্তু পারি না। তা ও সবসময় আমাকেই সাথে নিয়ে যাইতো, যে মামা তো পারে না, তো সবাই ইনকাম করে, মামা কেন বসে থাকবে, আমাকে মামা বলে ডাকতো। তো আমাকে সবসময় সাথে নিয়ে যাইতো। এরকমই একটা পরিস্থিতি। এর আগের দিনও কিন্তু, আগে বেশ কয়েকদিন আগে আমি যাইনি, হঠাৎ করে তার আগের দিন বলছে, মামা এখন তো ইনকামের একটা টাইম হয়েছে, সামনে পূজা আছে, চলেন যাই। একদিন গেছি, যাই কিন্তু ইনকাম করতে পারিনি, আমরা চলে আসছি। পরের দিন আবার এরকম, যাওয়ার সময় একটু মন মরা, তো মনে করেন আবারও গেলাম। সব থেকে বড় বিষয়, ওকে যখন কুমিরে ধরছে, আরো অনেকে ছিল, ও কিন্তু আমার দিকেই তাকায় বলছে। আর ওর যে চাহনিটা আমার দিকে, এই দৃশ্য আসলে কোনোদিন ভোলা সম্ভব কিনা এটা আমি জানি না, কঠিন ভুলতে পারবো কিনা সেটাও আমি জানি না। আর আপনজন যদি চলে যায় তখন তো আসলে করার কিছু থাকে না। তবে সুব্রত দা খুব আপন ছিল গ্রামের, সবার সাথে মিশতো, সবার সাথে মিশতো। ঠিক আছে। এমনই একটা ছেলে ছিল যে আসলে ওকে নিয়ে কেউ দুটো কটু কথা বলে। লাশটা পাইছিলেন কোন সময়? লাশ পাইছি আমরা, মনে করেন ওকে 4টার কিছু আগে অথবা 4টার দিকেই ওরা কুমির আক্রমণ করছে। তো তারপর ওকে সন্ধ্যা হবে এরকম টাইমে লাস্ট ওকে কুমিরের মুখে দেখছি আমরা, যে মুখে নিয়ে ভাসতেছে, ভাসি উঠেছিল। ও তো কুমির হয়তো সর্বোচ্চ 15 মিনিট ওখানে পানি, 15-20 মিনিট পানির নিচে ছিল। শুনেছি যে 2টো না 3টের দিক নিয়ে গেছে। না, ওটা ভুল ধারণা। ওকে নিচে সম্ভবত 4টা বাজে অথবা 4টা বাজে 10-15 মিনিট বাকি ছিল এরকম টাইমে। ওই সময় তো আকাশে মেঘও ছিল। আকাশে মেঘের তেমন একটা না, কিন্তু যে টাইমটাই ছিল মনে করেন পুরোপুরি দিয়ে নিত। এখন রাত হয়ে যেত, তাহলে তো আরো সমস্যা। রাত হয়ে যাইতো বলতে, রাত তো আসলেই হয়েছে, আমাদের লাশ উদ্ধার করতে রাতই হয়েছে। ওকে যখন নিচে নেওয়ার পরে 20 মিনিটের মতো, 15-20 মিনিটেরও পানির নিচে রাখছে। যেখানে ধরছে ওই এক জায়গায় ধরছে, ও কিন্তু দ্বিতীয় আর কোনো জায়গায় ওরা আক্রমণ করেনি। ওই অবস্থায় মুখে কামড় দিয়ে নিয়ে মনে করেন ভাসতেছে। ভাসতে ভাসতে সোজা নদীর উজানে যাচ্ছে। তখন নদীতে জোয়ার ছিল, কিন্তু নদীর গুড়ার দিকে বেরোচ্ছে। তা আমরা তো কিনার দিয়ে ওরা দেখা ছাড়া কোনো কিছু করণীয় নাই, কেন আমরা তো পানিতে নেমে তো কুমিরের সাথে লড়াই করা সম্ভব, আমরা তো আসলে কিছু করতেও করতেও পারবো না।
জাস্ট আমরা অপেক্ষা করতেছি কখন লোকজন আসে, কখন বন বিভাগ আসে। তো আমাদের লোকজন যাইতে যাইতে বন বিভাগ ওদের ট্রলার নিয়ে করমজালের যে ফরেস্ট ছিল ওরা সাথে সাথে চলে গেল। যাওয়ার পরে ওরাও দেখতেছে যে মুখে নিয়ে ভাসতেছে, এমন একটা পর্যায়ে মুখে নিয়ে ভাসতেছে, এই অবস্থা কিন্তু ওরা দেখছে। জাস্ট ট্রলার যখন আসছে তখন কিন্তু ও নিয়েই আর কি ওরে মুখে নিয়েই ডুব দিছে। তো আমরা তো বিভিন্ন জায়গায় একটা আইডিয়া করে রাখি, তা যে বরাবর ডুব দিছে ওইটা নিয়ে, আর লাস্ট কুমির আবার ওখান থেকে প্রায় 500-700 হাত নিচের দিকে কুমিরকে আবার দেখছি আমরা। তখন মুখে কিন্তু সুব্রত নাই। তো মনে করলাম এর ভিতর কোথাও একদম ওকে ছাড়ছে। তো ওখানে তো পানি বেশি, জোয়ার ভরা, আমাদের ইচ্ছা করলেও কিছু করণীয় নাই। অপেক্ষা করলাম কখন ভাটা শেষের দিকে যায়, পানি কখন কমে। কমতে কমতে 8টা 8:30 বাজলো, তখন কিন্তু আমরা ওখানে অ্যাক্টিভভাবে কে নামবে। আসলে আমিও চাইছি নামতে, কারণ ও আমার সাথে রয়েছে, ওকে তো ফেরত তো রেখে আসা যাবে না, ওখানে তো লাস্ট ফেলে আসা যাবে না। তো আমারে অনেকে বললো তোমার নামার দরকার নাই, যেহেতু আসলে সারাদিন না খাওয়া আর সাথে এরকম অঘটন, আমারে নামতে দিল না। আমাদের তায়ে, তারপরে আলম আছে এখানে, এই যার নৌকা নিয়ে আসছি আমরা, আলম, তারপর হচ্ছে ওর ভাই দিয়ে এভারেজ প্রায় 15-20 জন লোক কিন্তু পানিতে নামছে। তখন রাত 8টা 8:30 বাজে, অন্ধকার রাত। তো নেমে এক পর্যায়ে ডুবাডুবি করতে 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 10:30 নাগাদ ওকে কিন্তু রনি পাটোয়ারি আছে, সুব্রতর মামা শ্বশুর হয় সম্পর্কে, রনির পায়ে কিন্তু ওর হাত অথবা পা কিছু একটা ঢেকে গেছে। শুনছি যে ছেলেটা ডুবাইছিল ওই বলে খুব দম। হ্যাঁ, ওখানে যারাই নামছে সবারই কম বেশি ভরপুরই দম। তো রনির পায়ে যখন ওই যে আমাদের একটা সিক ছিল, সিক দিয়ে বাঁধছে প্রথমে, বাঁধলেও কিন্তু ডুব দিছে, ডুব দিয়ে ওর পা অথবা হাত বাঁধছে। বাঁধার পরে ও কিন্তু আর দেরি দেয় নাই, সিকমিক ফেলে দিয়ে ও কিন্তু সাথে সাথে ডুব দিছে। বলছে লাশ পাইছি বলেই ডুব দিছে। তখন আর ভয় ভীতি কিছু না, ভয় ভীতি ওই সময় আসলে ভয় ভীতি থাকলে তো কেউ পানিতে ওই রাত্রে কেউ নামবে না। ওই নদীতেই কুমিরি ধরছে, ওই নদীতেই আবার ডুবোডুবি করতেছে, কেউ নামবে? কিন্তু ওই যে একটা জিনিস আছে, উপকূলের মানুষ এতটুকুই আমরা বলতে পারি যে একজন এখানে আসছে, আমাদের একজন সহকর্মী যে মারা গেছে তার লাশ ফেলে থুয়ে যাবো, এরকম চিন্তা ভাবনা আসলে কারো ছিল না। মনে করেন 200-300-র উপরে লোক গেছে, এই এলাকায় একটা পুরুষ মানুষ বাড়ি ছিল না, সবাই গেছে ওখানে। এরকম নৌকা গেছে 8টা-10টা, ট্রলার গেছে 5টা-7টা, সবাই চলে গেছে। তো লাশ উঠানোর পরে 11টার দিকে বন বিভাগকে দেখাইলাম, দেখে আমরা চলে আসলাম। আসার পরে আর কি লাশই তো, তখন প্রশাসনিক যে কার্যক্রমগুলো আছে সবাইকে এটাই। ঠিক আছে বন্ধুরা, সুব্রত আর জয় দুইজনই কুমিরের আক্রান্ত। সেই খাল দিয়ে আমরা বেরোয় যাচ্ছি, কিন্তু জয় বেঁচে গেলেও সুব্রত আর রক্ষা পেল না, এপার থেকে ওপারে চলে গেল। এই দৃশ্য আসলে বলার মতন না, ভাষাহীন। তবে এরম কোনো মানুষের জীবনে যেন এরম ধরনের দুর্ঘটনা আর কখনো না ঘটে। একটি পরিবার, একজন উপার্জন করা ব্যক্তি না থাকলে কি হয় সেটা আপনিও জানি, আমিও জানি। বন্ধুরা, এটি ছিল সুন্দরবনের সুব্রতর জীবনের সেই ভয়াল অথচ বাস্তব কাহিনী, যেখানে কুমিরের কালো গহ্বর থেকে ফিরে আসার গল্প নয়, বরং না ফেরার পথে নির্মম সত্য লুকিয়ে আছে। সুন্দরবন আমাদের দেয় আবার কেড়ে নেয়। এই জীবনের প্রতিটা মুহূর্তে আমরা তা নতুন করে উপলব্ধি করি। আমরা যদি গল্পের মনোযোগ দিয়ে দেখে থাকি, তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি শেয়ার আরও অনেক মানুষের সত্য জানতে সাহায্য করবে। আর সামনে এমন বাস্তব, হৃদয় নাড়া দেওয়া গল্প ও সুন্দরবনের প্রাকৃতিক জীবনযুদ্ধ আপনাদের সামনে তুলে ধরব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সুন্দরবনের গভীর জঙ্গল থেকে মানুষের জীবনের কথা তুলে ধরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সকলকে আশিস মণ্ডল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে।